আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে রয়েছে আমি আফসানা সুরাইয়া। বাংলাদেশ সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ডক্টর আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া সৌজন্য সাক্ষাৎ করতে আসলে আলাপকালে এমন আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে সৌদি রাষ্ট্রদূত বলেন, সৌদি সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। এর আগে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে অফিস করতে আসেন সরকার প্রধান। বেলা 12:30টার দিকে যোগ দেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের চালুর বিষয়ে সভা। এছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে আছেন সহকর্মী খান আলামিন, সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। আলামিন, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী এবং উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। তো বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এই বিষয়ে কোনো কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন আমাদের। এরই মধ্যে অনেকগুলো বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বৈঠক সেটি হচ্ছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে থার্ড টার্মিনাল রয়েছে সেই থার্ড টার্মিনাল নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যে বৈঠকটিতে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিডার চেয়ারম্যান ছিলেন আশিক মাহমুদ, তারপরে বেসামরিক বিমান পরিবহন এবং পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা এবং প্রতিমন্ত্রী রাশিদুজ্জামান মিল্লাত, তারা সবাই উপস্থিত ছিলেন। সেখানে থার্ড টার্মিনালের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখানে দেখছি যে প্রধানমন্ত্রীর যে একজন প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা হুমায়ুন কবির, তিনি এখানে এসেছেন। হয়তো বৈঠকের যে আনুষ্ঠানিক বিষয়গুলো, বিশেষ করে সৌদি দূতাবাসের সাথে যেই আজকে বৈঠকটি হলো কিংবা পররাষ্ট্র মন্ত্রী এবং প্রতিমন্ত্রীদের সাথে যেই প্রধানমন্ত্রীর বৈঠক হলো, সেই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই তিনি আমাদেরকে জানাবেন। আমরা সেই ব্রিফিংয়ে একটু সরাসরি চলে যাচ্ছি আপনাদেরকে সেটি দেখানোর জন্য। আমি আরেকটা মিটিংয়ে যাইতাম। আজকে আমার এখানে আসার প্রেক্ষাপট, রেগুলারলি প্রাইম মিনিস্টার বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদেরকে ডাকতেছেন, উপদেষ্টাদের সাথে বসছেন। তো এখানে আজকে আসছি আমরা, এখানে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক ছিল, পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু এজেন্ডা ছিল, ওনার সাথে বসছি। অগ্রগতি দেওয়া হচ্ছে বিভিন্ন বিষয়ে। সৌদি অ্যাম্বাসেডার ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন, কংগ্রাচুলেট করেছেন ওনাকে প্রাইম মিনিস্টার হিসাবে সৌদির বাদশার বিহাফে এবং ক্রাউন প্রিন্সের বিহাফে আসছিলেন। তো সৌদির সাথে আমাদের সম্পর্ক, দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে উন্নতি করা যায়, এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে। শুধু কি সৌদি আরবের বিষয়ে আলোচনা হয়েছে, এর বাইরে আর কিছু আলোচনা? না, সৌদির রাষ্ট্রদূতের সাথে তো সৌদির বিষয় ছাড়া তো আর বাইরের বিষয় ছাড়া মানে হবে না। আপনাদের সঙ্গে পররাষ্ট্র বিষয়ে কোনো আলোচনা হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে? জি, পররাষ্ট্র বিষয়ে কোনো আলোচনা হয়নি প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের সঙ্গে? পররাষ্ট্র বিষয় তো এগুলো তো রুটিন আলাপ আলোচনা, যেগুলো মিনিস্ট্রির মানে হয়। সেই আলোচনায় টপ কি স্থান পেয়েছে? না, এখানে তো বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা করছি। বিভিন্ন বিষয়, আমাদের যে স্টকটেক ম্যানিফেস্টো আছে, প্রায়োরিটি আছে, কিভাবে আমরা এগুলো এগিয়ে নিয়ে যাব, তো ওই ভিত্তিতে আমরা একটা আলোচনা করলাম ওনার সাথে। দ্যাটস ইট। মানে এখানে কোনো রুটিন মাফিক এগুলা কাজ। দ্যাটস ইট। থার্ড টার্মিনাল না, থার্ড টার্মিনাল মন্ত্রী আছে। আসেন আপা, আসেন। So it was a review. আপা ঢুকে যান, আপনি পাশে ঢুকে যান। আপনি মাঝখানে চলে আসেন। মাঝখানে চলে আসেন। মাসুম ভাই, আলামিন যুক্ত ছিলেন আমাদের সাথে। শিক্ষকদের দাবি দাওয়া নিয়ে আর মন্ত্রণালয়ে আসতে হবে না, মন্ত্রণালয়ে আসতে
হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলন। তিনি বলেন, শিক্ষার বিষয়ে সরকার আন্তরিক, শিক্ষকদের মূল্যায়ন এবং শিক্ষক কর্মচারীদের বেতন স্কেল সহ সকল ন্যায্য দাবি পূরণে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে উপস্থাপন করা হবে। সচিবালয়ের শিক্ষক কর্মচারী ঐক্য জোটের সাথে এক মত বিনিময় সভা শেষে এসব কথা বলেন। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলায় শিক্ষা মন্ত্রণালয়ের মূল লক্ষ্য। শিক্ষায় আর কখনো দলীয়করণ হবে না। এই দাবিগুলো আমরা জানি, আপনারা আবার আমাদেরকে বললেন, আমরা এগুলি নিয়ে বসা শুরু করেছি, আমরা এগুলি নিয়ে কাজ করব, আপনারা নিশ্চিত থাকেন। আমরা আগেও বলেছি আপনাদেরকে যে শিক্ষকদের দাবি দাবা নিয়ে আর রাজপথে আসতে হবে না। এই শিক্ষা মন্ত্রণালয়কে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছেন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এটা নতুন বাজেট না। তারপরে এই আপনার এগুলি ফাংশনাল করতে সময় লাগবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে দেশের সমুদ্র ও নদী বন্দর বিদেশি কোম্পানিকে ইজারা দিয়েছে বিদায়ী অন্তর্বর্তী সরকার। ব্যবসায়ী ও সমুদ্র বন্দরগুলোর শ্রমিকদের সাথে সাধারণ নাগরিকদের চরম বিরোধিতা ও বিক্ষোভ উপেক্ষা করে স্বল্পমেয়াদী এই সরকার দেশের সার্বভৌমত্বের বিষয়ে তড়িঘড়ি সিদ্ধান্ত নেওয়ায় তৈরি হয়েছে নানা প্রশ্ন। বিশেষজ্ঞরা বলছেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা বিদেশি এজেন্ডা বাস্তবায়ন করতেই দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দিয়েছে। মোহাম্মদ সায়েমের রিপোর্টে থাকছে তারই বিস্তারিত। প্রফেসর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বেশ কিছু বিদেশি কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হয়েছে। সকল নিয়মনীতি উপেক্ষা করে দ্রুততার সাথে গোপন চুক্তি স্বাক্ষর করে সরকারি নিযুক্ত বিদেশি ব্যক্তিরা। তাদের এই গোপন চুক্তির প্রক্রিয়া আমরা আরও বেশ কয়েক জায়গায় দেখলাম, যেমন স্টারলিং নিয়ে তারা চুক্তি করেছে একটা, তারপর এলএনজি আমদানি নিয়ে চুক্তি করেছে। মানে বহুজাতিক কোম্পানি এবং কয়েকটা বিদেশি রাষ্ট্র তাদের স্বার্থ রক্ষার জন্যই কিছু লোক সরকারের মধ্যে ছিল এবং ইউনূস সাহেবই তাদেরকে নিয়ে এসছেন এবং সেটারই অংশ হিসেবে তারা এই বন্দর নিয়ে চুক্তি করেছে। এই যে দুইটা বন্দর নিয়ে যে চুক্তি করেছে, এটার কোনো স্বচ্ছতা ছিল না, সেই চুক্তিটা করেছে সম্পূর্ণ বাংলাদেশের স্বার্থ বিপন্ন করে। সময় স্বল্পতা ও শ্রমিক বিক্ষোভের ফলে ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি না হলেও অত্যন্ত দ্রুততার সঙ্গে ডেনমার্ক ভিত্তিক প্রতিষ্ঠান এপিএম টার্মিনালস ও সুইস প্রতিষ্ঠান মেডলকের চুক্তি সম্পন্ন হয় লালদিয়া ও পানগাঁও টার্মিনালের, যার কার্যক্রম গত 4 নভেম্বর শুরু হয়ে চুক্তি স্বাক্ষরিত হয় 17 নভেম্বর। আগামী 30 বছরের জন্য পরিচালনার দায়িত্ব পায় বিদেশি এই কোম্পানিটি। যে চুক্তিগুলো হয়েছে বন্দর সংক্রান্ত, এই চুক্তির অনেকগুলো গোপনীয় বিষয় রয়েছে যে জিনিসগুলো জনসম্মুখে আসা দরকার এবং অনেক ক্ষেত্রে যতটুকু জানা যায় এই চুক্তির অনেকগুলো এই দেশের অর্থনৈতিকভাবে স্বার্থের পরিপন্থী। সুতরাং এই বিবেচনায় আমাদের কাছে মনে হয় যে নতুন যে নির্বাচিত সরকার এসছে তার উচিত এই চুক্তিটি পুনর্বিবেচনা করা। অন্তর্বর্তী সরকার সংস্কার, বিচার ও নির্বাচনকে গুরুত্ব না দিয়ে দেশের সম্পদ অন্যায়ভাবে তড়িঘড়ি করে ইজারা দেওয়ার এজেন্ডা বাস্তবায়ন করেছে বলে অভিযোগ অর্থনীতিবিদদের। ইউনূস সাহেব উপদেষ্টা এবং বিশেষ সহকারীর ছদ্মবেশে সরকারের মধ্যে কিছু বিদেশি কোম্পানির লবিস্ট এবং অন্য কিছু ক্ষমতাবান রাষ্ট্রের চরকে ঢুকিয়েছিল। তারা আসলে অন্য কোম্পানির লবিস্ট হিসাবে সরকারের মধ্যে ছিলেন এবং সেই কারণে লবিস্ট দিয়ে পরিচালিত সরকার যে সব কার্যক্রম সবগুলো সম্পর্কে নির্বাচিত সরকারের দায়িত্ব হচ্ছে শ্বেতপত্র প্রকাশ করা। এই অন্তর্বর্তী সরকার যে কাজ করেছে, আমি মনে করি যে এটা যেহেতু বাংলাদেশের আইন কানুন এবং নিয়মের সাথে সাংঘর্ষিক এবং এটা ব্যত্যয় ঘটেছে, সুতরাং এটার জন্য যারা যারা জড়িত ছিল এটার সাথে তাদেরকে আসলে এই তদন্ত প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে। পরাধীনতার চুক্তি থেকে দেশের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে অন্তর্বর্তী সরকারের করা সব চুক্তি বাতিলের দাবি অর্থনীতিবিদদের। আর এসব অস্বচ্ছ ও স্বার্থবিরোধী চুক্তির বিষয়ে তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনারও দাবি তাদের। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। জুলাই আন্দোলনকালীন কারফিউ জারি এবং ব্যবসায়ীদের নিয়ে গণভবনে বৈঠক করে হত্যাকাণ্ডের সহায়তা সহ 5 অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হচ্ছে এই সাক্ষ্য। এছাড়াও এই ট্রাইব্যুনালে আজ আরও 2টি মামলার বিচার কাজ রয়েছে। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ চলছে।
এর আগে যাত্রাবাড়িতে শিক্ষার্থী ইমাম হাসান তাইম হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে এই ট্রাইব্যুনাল। সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু 29 মার্চ। পরে হবে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। ভারতে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে একজন বাংলাদেশীও রয়েছেন বলে উল্লেখ করেছে ভারতীয় গণমাধ্যমগুলো। এর মধ্যে 6 জনকে তামিলনাড়ুর ত্রিপুর জেলার একটি পোশাক কারখানা থেকে এবং অন্য 2 জনকে পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়। তদন্তকর্মীদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, গ্রেপ্তারদের সঙ্গে পাকিস্তানের আইএসআই এবং বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর যোগসূত্র রয়েছে। তবে বাংলাদেশি ব্যক্তির বিস্তারিত পরিচয় এখনো জানা যায়নি। রমজানের 4 দিনেও নাগালে আসেনি নিত্যপণ্যের দাম। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে যাওয়া দামের বিষয়কে বিক্রেতারা বলছেন সরবরাহের অভাব। এদিকে ক্রেতারা অভিযোগ করছেন বাজার মনিটরিং না হওয়াকে। দেশের বিভিন্ন জেলার পাইকারি বাজার ঘুরে পণ্যের স্বাভাবিক সরবরাহ এবং বিক্রি না হওয়া পণ্যের পচন চোখে পড়লেও খুচরা বাজারেই বিক্রেতারা হাঁকাচ্ছেন ইচ্ছে মতো দাম, এমনটাই মনে করছেন ক্রেতারা। রমজানের বাজার পরিস্থিতি নিয়ে আরও জানাতে সিলেটের জাফলং থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সালমান শাহ। সালমান, রমজানের সিলেটের জাফলং এর কাঁচা বাজারগুলোর কি অবস্থা দেখছেন? প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা দাম না বাড়ার ক্ষেত্রে, জানাবেন সে বিষয়ে। প্রত্যেকটি বাজারগুলোতে আসলে বাড়তি দামে আসলে শাক সবজি থেকে শুরু করে মাছ মাংস এবং কি ফল ফুটের যে দোকানগুলো আছে সবগুলো আসলে নিত্যপণ্যের যে প্রোডাক্ট আসলে এই যে আজকে চতুর্থ রমজান চলতেছে আসলে রোজার আগের দিন থেকে আসলে গতকাল পর্যন্ত আসলে প্রতি হালি লেবু এখানে 150 থেকে 200 টাকায় বিক্রি হয়েছে। আপনারা জানেন আসলে সিলেটে আসলে লেবুর চাহিদাটা আসলে অনেক বেশি, সেদিকে লক্ষ্য করে আসলে লেবুর যে দামটা আসলে খুব বেশি বৃদ্ধি পেয়েছিল। সেদিকে আসলে আজকে যে আমরা বাজারগুলোতে যে ঘুরছি, আমি এই মুহূর্তে আছি সিলেটের জাফলং যে মোহাম্মদপুর বাজার, এই বাজারে আসলে আছি। এখানে আসলে আজকে বাজারগুলো দেখতে পেলাম যে গতকালকের তুলনায় এবং কি প্রথম রোজার তুলনায় আজকে বাজার কিছুটা স্থিতিশীল। আমরা গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর সাথে কথা বলেছি। তিনি আসলে আমাদেরকে তারা প্রত্যেকটি বাজারগুলো আসলে বাজার মনিটরিং করছে, সেদিকে সে কারণে হয়তো বা প্রত্যেকটি বাজারে আসলে নিত্য প্রয়োজনের দাম স্থিতিশীল হতে শুরু করেছে। এখানে যদি আমরা আজকে লেবুর দামটা আমরা যাচাই করছি, সেখানে আজকে লেবু বিক্রি হচ্ছে 60 থেকে 70 টাকায়। তো আসলে আমরা যেটা দেখলাম আসলে। ধন্যবাদ সালমান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার অভিযানে বাধা প্রদান ও মার্কেট বন্ধ করার হুমকির প্রতিবাদে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন করা হয়েছে। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কঠোর আন্দোলনে যাবেন তারা। 5 দাবি নিয়ে তারা আরও জানান, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটদের এমন বাধা আসলে রাষ্ট্রকাঠামো দুর্বল হয়ে পড়বে, তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সে সাথে ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সম্পৃক্তদের আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তারা। আমরা আজকে ওই ভুট্টো সাহেবের মতো অসাধু ব্যবসায়ীদের বিপক্ষে দাঁড়িয়েছি। আমরা চাই ভুট্টো সাহেবদের মতো যারা অসাধু ব্যবসায়ী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি। আমরা আশঙ্কা করছি যদি ব্যবস্থা না নেওয়া হয় অনতিবিলম্বে এই সিন্ডিকেশন গোটা দেশের বাজার ব্যবস্থাকে বিপর্যস্ত করে দেবে। এখনো পর্যন্ত যারা এ ধরনের অপকর্ম করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করি। অবিলম্বে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাই। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ।
সম্প্রতি পাকিস্তানে কয়েকটি আত্মঘাতী হামলার পর এবারে আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। পাকিস্তানি সামরিক বাহিনী জানায় সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর ক্যাম্প ও আস্তানা লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। রোববার ভোরের এই হামলায় আফগানিস্তানের অন্তত 2টি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। এসব স্থাপনা নিষিদ্ধ ঘোষিত সংগঠন তেহরিকি তালিবান পাকিস্তান টিটিপি বা তাদের সহযোগীদের বলে দাবি পাকিস্তানের। তবে এই ঘটনায় হতাহতের সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এর আগে গত কয়েকদিনে পাকিস্তানের বিভিন্ন স্থানে আত্মঘাতী হামলায় বেশ কয়েকজন সেনা সদস্য সহ অনেক সাধারণ জনগণও নিহত হয়েছে। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।